অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, মানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে বুঝি বিবৃতিমূলক বাক্য, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বুঝি জানার জন্য যা কিছু প্রশ্ন করা হয়, অথবা আমরা বলি প্রশ্নবোধক বাক্য। আসলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই বাক্যটা চেঞ্জ হয় কিন্তু এর অর্থ কখনো পরিবর্তন হয় না। এই টোটাল বেসিক নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার বিশ্বাস আজকে শেষ পর্যন্ত আপনারা লিভ না করে এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন। আমাদের অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমাদের প্রথম স্ট্রাকচারটা হচ্ছে অক্সিলারি ভার্ব হবে, ওই বাক্যের ভিতর নট না থাকলে যোগ করতে হবে এবং নট থাকলে বাদ দিতে হবে। সাবজেক্ট হবে, বাকি অংশ হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব কি? তাহলে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে ডো, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, may, might, need, must, can, could, dare, আরও আছে হ্যাড, বেটার, উড, রেদার, আর অন্যান্যগুলি আছে। সো এইগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই অক্সিলারি ভার্বগুলি যদি থাকে বাক্য, নিচে এক্সাম্পল দেখেন, হি ক্যান স্পিক ইংলিশ, তাহলে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে এই বাক্যের ভিতর কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। ওকে, সো এই ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কামাল ডিডন্ট হেল্প মি, কামাল আমাকে সাহায্য করেনি, সো এই ডিড হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ওকে, সো এই অক্সিলারি ভার্বগুলি প্রিয় স্টুডেন্ট তোমরা মুখস্থ করে ফেলবে, ছোটস্থ, কণ্ঠস্থ, অন্তস্থ। কীভাবে করবে দেখো, আমি কত সুন্দরভাবে রিপিটলি বলতেছি। ডো, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, মে, মাইট, মাস্ট, নিড টু, ডেয়ার টু। এভাবে যখন তুমি ভালোভাবে পারবে তখন তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি করতে অনেক সুবিধা হবে। ওকে, তো আমি আজকে দুইটা এক্সাম্পল না আরও অনেক এক্সাম্পল দিব যাতে তোমার ভিতরে কোনো কনফিউজ না থাকে। ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হি ক্যান স্পিক ইংলিশ, তিনি ইংরেজিতে কথা বলতে পারেন। এই ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। এই রুলস অনুসারে অক্সিলারি ভার্ব হবে ক্যান, নট না থাকলে যোগ করতে হবে এবং থাকলে বাদ দিতে হবে। এই বাক্যের মধ্যে কি কোনো নট আছে? নাই, তাহলে এই জন্য নট যোগ করতে হবে। ক্যানের লাগে নট যোগ করলে কান্ট। তারপর হবে কি সাবজেক্ট, সাবজেক্টকে হি। তারপর হবে বাকি সব কি স্পিক ইংলিশ। শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। ওকে, নেক্সট, কামাল ডিড নট হেল্প মি, কামাল আমাকে সাহায্য করেনি। এই বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ডিড, তো অক্সিলারি ভার্ব হবে, নট না থাকলে যোগ করবে, থাকলে বাদ দিতে হবে। এখানে কিন্তু নট আছে, এই জন্য আমরা বাদ দিব, হবে কি শুধু ডিড। তারপর হবে কি সাবজেক্ট কামাল, তারপর হবে হেল্প মি। ওকে, আমি আরো কিছু এক্সাম্পল দিই। এক্সাম্পল 3, he is writing a letter to me। এটা বাক্য, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? সাবজেক্ট দ্বারা শুরু হবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি হচ্ছে কি একটা সাবজেক্ট, তাহলে হি ইজ রাইটিং এ লেটার টু মি। এটা আমরা কি করবো এখন? ইন্টারোগেটিভ করব। সেই ক্ষেত্রে রুলস অনুসারে অক্সিলারি ভার্ব হবে ইজ। বাক্যের ভিতরে কোনো নট নাই, তাহলে ইজ প্লাস নট বলা হয় কি ইজন্ট। ওকে, ইজন্ট। সাবজেক্ট হচ্ছে হি, বাকি অংশ রাইটিং a letter to me। শেষ। এখন আমাদের
মোস্ট ইম্পর্টেন্ট যা শেখা উচিত সেটা হচ্ছে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে। যেমন আমি যদি এম বলি, এম নট লিখতে পারবো না, এম নট লেখা যাবে না। এই এম নটের পরিবর্তে লিখতে হবে কি এইট। এটাকে বলা হয় ইংলিশে কনস্ট্রাকশন, মানে সংকোচন, একটা নেগেটিভ শব্দ এম প্লাস নট, এটাকে কি বলা হয় এইট। তো আমরা এখন এইগুলি শিখবো কিভাবে সহজভাবে তৈরি করতে হয়। ফার্স্ট অফ অল, ডো প্লাস নট, এটাকে বলা হয় ডোন্ট। কি বলা হয়? ডোন্ট। নাম্বার 2, ডাজ প্লাস নট, এটাকে বলা হয় ডাজেন্ট। নাম্বার 3, এম প্লাস নট, এটাকে বলা হয় এইট। নাম্বার 4, উইল প্লাস নট, এটাকে বলা হয় ওন্ট। নাম্বার 5, শ্যাল প্লাস নট, এটাকে বলা হয় শান্ট। এসে এন কমা টি। নাম্বার 6, ক্যান প্লাস নট, এটাকে বলা হয় কান্ট। নাম্বার 7, ইজ প্লাস নট, এটাকে বলা হয় ইজন্ট। নাম্বার 8, ওয়াজ প্লাস নট, এটাকে বলা ওয়াজেন্ট। নাম্বার 9, শুড, শুড প্লাস নট, এটাকে বলা শুডন্ট। আচ্ছা, আরো অনেক আছে, আমি এইগুলির একটা ছোট ট্রিক্স বলবো যে একটু ভালোভাবে বুঝি। ফুল ফর্ম কন্ট্রাকশনস, ডো প্লাস নট না লিখে আমরা ডোন্ট লিখবো, ডাজ প্লাস নট না লিখে আমরা লিখবো ডাজেন্ট, এম প্লাস নট না লিখে লিখবো এইন্ট, উইল প্লাস নট না লিখে লিখবো ওন্ট, শ্যাল প্লাস নট না লিখে লিখবো শান্ট, ক্যান প্লাস নট না লিখে লিখবো কান্ট, ইজ প্লাস নট না লিখে লিখবো ইজন্ট, ওয়াজ প্লাস নট না লিখে লিখবো কি ওয়াজেন্ট, শুড প্লাস নট না লিখে লিখবো কি শুডন্ট। আমাদের এই কনস্ট্রাকশনের ভিতর 3টে এক্সেপশনাল, এই 3, 4, 5 একটু ভালোভাবে বুঝুন। এম প্লাস নট এইন্ট, উইল প্লাস নট ওন্ট, শ্যাল প্লাস নট শান্ট। এই 3টা প্রিয় শিক্ষার্থী তোমরা মুখস্থ করবে, আর বাকিগুলি কখনো মুখস্থ করা লাগবে না। তুমি টেকনিক্যালি এন কমা টি শুধু যোগ করে দিবে, তাহলে তোমার সংক্ষেপে হয়ে গেছে। দেখো, ডাজ প্লাস নট, সরি, প্রথম হচ্ছে ডো প্লাস নট, এই ডো লিখছি এন কমা টি, ডাজ প্লাস নট ডাজ লিখেছি এন কমা টি, ইজ প্লাস নট ইজ লিখেছি এন কমা টি, ওয়াজ প্লাস নট ওয়াজ লিখেছি এন কমা টি। তাহলে কি করবে? শুধু এম নট, উইল নট, শ্যাল নট, এই 3টে এক্সেপশনাল, আর বাকিগুলির সাথে তুমি এন কমা টি দিলে হয়ে যাবে নেগেটিভ। ওকে, তো চলো আমরা আরো 2-3টে এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝি। I have gone to Cox's Bazar. এটা এখন আমরা ইন্টারোগেটিভ করব। তা সো বাক্যের ভিতর কি আছে? হ্যাভ। তাহলে এটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। তা সো এই হ্যাভ আগে আসবো, নট না, এই জন্য হ্যাভেন্ট। তারপর আই গন টু কক্সেস বাজার, শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। আমি এতটুকু বলতে পারি, আমাদের স্ট্রাকচার বাদে 3টা নিয়ম দিয়ে তুমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ ভালোভাবে শেষ করতে পারবে। আমি আর একটা নিয়ম দিয়ে তবে শেষ করে ফেলবো আমাদের মেইন স্ট্রাকচারটা। সেটা হচ্ছে কামাল was not going to Dhaka. ওকে, তাহলে বাক্যের ভিতর কি আছে প্রথমে দেখতে হবে যে আমার অক্সিলারি ভার্ব আছে কিনা। তাহলে আমরা অক্সিলারি ভার্ব লিখবো ওয়াজ, যেহেতু নট আছে নট বাদ যাবে, হবে কি কামাল, বাকি অংশ গোয়িং টু
ঢাকা। শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। লাভলি স্টুডেন্টস, তোমরা যদি শেষে প্রশ্নবোধক চিহ্ন না দাও, এত চমৎকারভাবে তুমি সহজভাবে গ্রামারটা বুঝছো হয়নি, তাহলে সব বাধ্যতামূলক প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আপনারা কমেন্ট করেন, শেয়ার করেন, একটা লাইক দেন। আপনার প্রত্যেকটা লাইকের মাধ্যমে আমরা খুবই ইন্সপায়ার্ড হব যে না, আমরা কিছু ব্যক্তি হলেও আমরা কিছু উপকার করতে পারছি। ওকে, আর যারা এখনো শেয়ার করেনি, কষ্ট করে নিজ দায়িত্বে আমরা শেয়ার করিনি। আমাদের রুল অন, এ পার্ট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হলে ডোন্ট অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। বি, সাবজেক্ট প্লাস ভার্ব টু হলে ডিডন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন ডোন্ট কখন ডাজেন্ট লিখব। যদি সাবজেক্ট ভার্ব যেমন হি, সি, যে কোনো নামের সাথে অথবা একদম সহজ ভাষায় মেইন ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে হবে ডাজেন্ট। আর যদি শুধু ভার্ব থাকে, এস ইএস না থাকে, হবে কি ডোন্ট। আর যদি ভার্ব টু থাকে অটোমেটিকলি হবে কি ডিডন্ট। আমি কিছু এক্সাম্পল দিই। Example 1, we went to ঢাকা। একদম সিম্পল একটা বাক্য। আমরা ঢাকা গিয়েছিলাম। আমরা এটারে কি করব, এখন ইন্টারোগেটিভ করব। দেখো লাভলি স্টুডেন্টস, এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে নাই, কিন্তু মেইন ভার্ব আছে কি ওয়েন্ট। তো এই ওয়েন্টটা হচ্ছে কি আমাদের ভার্ব টু। তাহলে ভার্ব টু হলে হবে কি ডিডন্ট হবে, ডিডন্ট। তারপর হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি উই। তারপর হবে কি ভার্ব অন। এই ওয়েন্টের ভার্ব অন কি গো টু ঢাকা। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল 2, লাবির অ্যাট রাইস। একদম সিম্পল বাক্যগুলি আমি দিচ্ছি। লাবিব অ্যাট রাইস, এই ইট অ্যাট ইটেন, এই অ্যাট হচ্ছে কি আমাদের ভার্ব টু। তাহলে ভার্ব টু হলে হবে কি ডিডন্ট, এই ডিডন্ট। তারপর হবে কি সাবজেক্ট লাবি। তারপর হবে কি ভার্ব অন, অ্যাটের ভার্ব অন কি ইট রাইস। শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। লাভলি স্টুডেন্টস, তোমাদের একটি কমেন্ট অফ হচ্ছে, বসে সময় নষ্ট না করে শুধু তুমি কমেন্ট করো, ইংরেজি শিখতে পারো। কমেন্ট ওয়ার্ডটা হচ্ছে উই প্লেড ফুটবল, উই প্লেড ফুটবল। এটা তোমরা কমেন্টে ইন্টারোগেটিভ করো। ওকে, নেক্সট এক্সাম্পল হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব অন দিয়ে যে আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। তা সেই ক্ষেত্রে এই স্পিক হচ্ছে কি আমাদের ভার্ব অন। তাহলে ভার্ব অন হলে হবে কি ডোন্ট অথবা ডাজেন্ট। আমি কিন্তু একবার বলিছি, আবার দেখো, ভার্বের শেষে এস অথবা ইএস থাকলে হবে ডাজেন্ট, যেহেতু এস অথবা ইএস নাই হবে কি ডোন্ট। ডোন্ট আই ভার্ব অন কি স্পিক ইংলিশ, শেষ হবে কি প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 5 হচ্ছে হি স্পিক্স ইংলিশ। লাভলি স্টুডেন্টস, এটা তোমরা ভালোভাবে দেখো, এই স্পিক্স ভার্বের সাথে কিন্তু এস আছে, কি আছে এস আছে, তখন হবে কি ডাজেন্ট। ওকে, ডিওইএস এন কমা টি, ডাজেন্ট। সাবজেক্ট কি হি, তারপর হবে কি ভার্ব অন স্পিক্স, এটা ভার্ব অন হবে স্পিক, এসপিইএকে। কেন ডাজেন্ট হয়ে গেলে এসটা এখানে চলে আসছে, এই জন্য শুধু স্পিক হবে। ডাজেন্ট হি স্পিক ইংলিশ, আর কোনো প্রশ্ন আছে?
ওকে, থ্যাংক ইউ। আমাদের রুল 2 হচ্ছে EVERY everyone, EVERY everybody, থাকলে who doesn't অথবা didn't প্লাস ভার্ব ওয়ান প্লাস প্রশ্নবোধক চিহ্ন। লাভলি স্টুডেন্টস, এটা ভালোভাবে বুঝো যে আমাদের রুল 2 এটা এ পার্ট, আর বি পার্ট হচ্ছে এভরি প্লাস নাউন হলে, এভরি প্লাস নাউন হলে ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু ডাজেন্ট অথবা ডিডন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা এটা ম্যাক্সিমামই ভুল করি। আমরা অনেক স্টুডেন্টদের দেখি শুধু বলে এভরি যুক্ত কোনো বাক্য থাকলে হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট লিখে দিবা, না, শুধু এভরি ওয়ান, এভরিবডি আর অল, এই তিনটা থাকলে হবে কি হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট, তারপর হবে কি ভার্ব ওয়ান। আর এভরির পর যদি নাউন থাকে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানদেরকে ভালোবাসে, তাহলে সো এভরি মাদার হচ্ছে একটা নাউন। ওকে, তাহলে এভরি প্লাস নাউন হলে হবে ইজ দেয়ার এনি, তারপর হবে মাদার, মানে নাউন যা হয় মাদার হোক ফাদার হোক বয় হোক যা হোক না কেন ওই নাউন হবে, প্লাস হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট প্লাস ভার্ব ওয়ান। ডাজেন্ট হবে বাক্যটা যদি ভার্ব ওয়ান থাকে, ডিডন্ট হবে বাক্যটা যদি ভার্ব টু থাকে। ওকে, চলো আমরা কিছু এক্সাম্পল দিই। Everybody hates a liar, প্রত্যেক ব্যক্তি মিথ্যাবাদীকে ঘৃণা করে। আবার আর একটা সেম এক্সাম্পল, everybody hate a liar। লাভলি স্টুডেন্ট, এইরকম কনফিউজড কিন্তু ভাব আসে, কারণ আমরা জানি হেইট অত ঘৃণা করা, হেইট ভার্ব টু হেইট, ভার্ব টু হেইট। সেই ক্ষেত্রে এভরিবডি এভরিওয়ান থাকলে যদি প্রেজেন্ট হয় সবসময় ভার্বের শেষে এস অথবা ইয়েস থাকবে। আর যদি তুমি এভরিবডি থাকে, যদি দেখো তুমি শুধু হেইট আছে, তাহলে বুঝতে হবে এটা ভার্ব টু, এটা হচ্ছে ভার্ব ওয়ান। যেমন এভরিবডি ওয়েন্ট দেয়ার, ওকে, এটা ওয়েন্ট দেখে বুঝছি কি ভার্ব টু। এভরিবডি গোস দেয়ার, গোস দেখে বুঝেছি কি এটা ভার্ব ওয়ান। কিন্তু এখানে হেইটস আর হেইট এটা একটু ভালোভাবে মাথায় বুঝবা, কারণ আমরা আগেও বলেছি এখনো বলি হেইট ভার্ব ওয়ান, হেইট ভার্ব টু, হেইট হচ্ছে ভার্ব থ্রি। তার সো এস ইএস থাকলে বুঝে নিতে হবে এটা ভার্ব ওয়ান। দেখো এভরি যুক্ত থাকলে হবে কি হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট, যেহেতু হেইটস আছে হবে কি হু ডাজেন্ট, হু ডাজেন্ট, তারপর হবে কি ভার্ব ওয়ান হেইট এ লায়ার, শেষ হবে কি প্রশ্নবোধক চিহ্ন। ওকে, নেক্সট এভরিবডি হেইট এ লায়ার, হেইট হচ্ছে ভার্ব টু মানে ডিডন্ট, হবে কি হু ডিডন্ট, হু ডিডন্ট, হেইটের ভার্ব ওয়ান হেইট এ লায়ার, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুলবে না, বারবার বলি। সো আমাদের আর কোনো প্রশ্ন আছে এখানে? চলো আমরা বি এক্সাম্পল নিয়ে আলোচনা করি। এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, আসার সম্ভাবনা থাকে বেশি। এভরি মাদার লাভস হার চাইল্ড, হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। সো এভরি প্লাস নাউন, এই এভরি মাদার হচ্ছে কি একটা নাউন, একটু ভালোভাবে স্টুডেন্টরা বুঝো, মাদার হচ্ছে কি একটা নাউন। তাহলে এভরি প্লাস নাউন হবে কি ইজ দেয়ার এনি, ভালোভাবে বলো, বলো ইজ দেয়ার এনি, এটা আগে হবে, একদম চোখ বুঝে দেখে ফেলবা। ইজ দেয়ার এনি, তারপর হবে কি নাউন, নাউন হচ্ছে কি মাদার, MOTHER, ইজ দেয়ার এনি মাদার, তারপর হবে কি হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট, এটা কি লাভস তো ভার্ব ওয়ান, তাহলে হবে কি হু ডাজেন্ট।
DOES N, T। তারপর হবে কি ভার্ব অন লাভ হার চাইল্ড, শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। লাভলি স্টুডেন্টস, তোমরা ভালোভাবে বুঝো যে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরি পর মাদার হচ্ছে নাউন, এই জন্য হবে ইজ দেয়ার এনি, সূত্রটা দেখো নাউন হচ্ছে কি মাদার, তারপর হবে কি হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট, যেহেতু লাভস হয়েছে ভার্ব অন এই জন্য হবে হু ডাজেন্ট, তারপর কি ভার্ব অন লাভ বাকি অংশ হার চাইল্ড, শেষ হবে কি প্রশ্নবোধক চিহ্ন। আর একটা এক্সাম্পল দিই, আরো সুন্দরভাবে তুমি বুঝতে পারবে। EVERY every boy helped me, helped me, sorry বলেছি বয় লিখছি বডি, ওকে। এভরি বয় হেল্পড মি, এই বয় হচ্ছে কি একটা নাউন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এভরি প্লাস নাউন হলে হবে কি ইজ দেয়ার এনি, প্রথম হবে কি ইজ দেয়ার এনি, তারপর হবে কি নাউন, এই দেখো নাউন, নাউন কি বয়, তারপর হবে কি হু ডাজেন্ট অথবা হু ডিডন্ট, এই হেল্পড এটা কি ভার্ব টু, এই জন্য হবে হু ডিডন্ট, DIDN, T। তারপর হবে কি ভার্ব অন, হেল্পের ভার্ব অন কি হেল্প, HELP, হেল্প মি, শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। আরেকটি হচ্ছে, আর কোনো প্রশ্ন আছে? ওকে, থ্যাংক ইউ। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে EVERY every man must die, প্রত্যেক মানুষকে অবশ্যই মরতে হবে, ঠিক না, আমাদের সকলকে কিন্তু মরতে হবে, তো স্যার এভরি ম্যান মাস্ট ডাই, প্রত্যেক মানুষকে মরতে হবে, এই এভরি প্লাস নাউন আছে, তাহলে কি হবে ইজ দেয়ার এনি, এটা একটু ভালোভাবে বুঝো, ইজ দেয়ার এনি, তারপর হবে কি নাউন, নাউনকে ম্যান, তারপর হবে কি হু, লাভলি স্টুডেন্টস এটা একটু ভালোভাবে বুঝো, ডাজেন্ট অথবা ডিডন্ট, ডাজেন্ট অথবা ডিডন্ট, যদি ভার্ব অন হয় ডাজেন্ট, ভার্ব টু হলে ডিডন্ট, কিন্তু এখানে মাস্ট, এটা কি অক্সিলারি ভার্ব, তাহলে মাস্ট হলে তো ডাজেন্ট আর ডিডন্ট হবে না, হওয়া উচিত কি মাস্ট প্লাস নট, ঠিকই না, কিন্তু না, এটা একটু বুঝো যে অর্থগত দিক থেকে কখনো পরিবর্তন হবে না, বাক্য চেঞ্জ হতে পারে, যেমন প্রত্যেক মানুষকে অবশ্যই মরতে হবে, এটা বাংলা করলে এমন কোনো মানুষ নাই যে না মরবে, ঠিক আছে না, ইজ দ্যাট এনি ম্যান হু, এই জন্য ভবিষ্যৎ বোঝানোর ক্ষেত্রে তুমি মাস্ট না লিখলে, না লিখে তোমার উইল লিখতে হবে, হু উইল ডাই, ইজ দ্যাট এনি ম্যান হু উইল ডাই, এমন কোনো মানুষ নাই যে না মরবে। রুল নম্বর 3 একদম সহজ একটা এক্সাম্পল, সেটা হচ্ছে নান, নো অন, নোবডি, এই তিনটি থাকলে নান, নো অন, নোবডি থাকলে হবে হু প্লাস বাকি সব, শেষ, একদম সহজ একটা নিয়ম, হু প্লাস বাকি সব, শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন, নান, নো অন, নোবডি থাকলে তুমি চোখ বুঝে হু প্লাস বাকি সব লিখে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে। যেমন সে ফর এক্সাম্পল 1 নম্বর নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, তাহলে তোমার বাক্যের ভিতর আছে কি নোবডি, নোবডি নাম নো অন থাকলে এটা বাদ হয়ে হবে কি হু, আর বাকি সব বিলিভস এ লায়ার, শেষ হবে কি প্রশ্নবোধক চিহ্ন। নেক্সট আটা দেখো, নাম ক্যান ডু ইট, কেউ এটা করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে নাম থাকলে নাম বাদে হবে কি হু ক্যান ডু ইট, শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। সো লাভলি স্টুডেন্টস, এখন আমরা এক্সেপশনাল 3টা শব্দ শিখব, এই শব্দ 3টা আসলে তার বিপরীত শব্দটা বাধ্যতামূলক লিখতে হয়। এক্সেপশনাল হচ্ছে নেভার থাকলে এভার হবে,
নাম্বার 2 নাথিং থাকলে এনিথিং হবে। নাম্বার 3 নো ওয়্যার থাকলে এনিওয়্যার হবে। আবারও বলি, এবার থাকলে নেভার, এনিথিং থাকলে নাথিং, এনিওয়্যার থাকলে নো ওয়্যার, অথবা নেভার থাকলে এবার, নাথিং থাকলে এনিথিং, নো ওয়্যার থাকলে এনিওয়্যার। একটা থাকলে আর একটা অবশ্যই তোমাকে পরিবর্তন করতে হবে। তো সো এইগুলি মানে নেগেটিভ, নেভার কখনো না, নাথিং কিছুই না। তা সো এইগুলি থাকলে তোমার অক্সিলারি ভার্ব থাকুক অথবা মেইন ভার্ব থাকুক, তার সাথে নট যোগ করা লাগবে না। আর যদি এইগুলি থাকে, এবার থাকে, তখন অবশ্যই তোমাকে করতে হবে। চলো আমি কিছু এক্সাম্পল দিই, তোমার বুঝতে সুবিধা হবে। যেমন আই হ্যাভ নাথিং টু ডু। আই হ্যাভ নাথিং টু ডু। তা বাক্যের ভিতরে হ্যাভ হচ্ছে কি অক্সিলারি ভার্ব, এই জন্য হ্যাভ আনছি। নাথিং একটা ও নিজেই নেগেটিভ শব্দ, এই জন্য হ্যাভ আই। নাথিং থাকলে পরিবর্তনে হবে কি এনিথিং, এটা পরিবর্তন না করলে কিন্তু কাটা। ওকে, তো হ্যাভ আই এনিথিং টু ডু, শেষ হবে কি প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 2 উই হ্যাভ নেভার গন দেয়ার, আমরা কখনো সেখানে যাইনি। ওকে, তার সো নেভার আছে, নেভার মানে কি কখনো না। তার সো হ্যাভ আছে, বাক্যের ভিতর অক্সিলারি ভার্ব হ্যাভ আনবো, যেহেতু নেভার আছে নট যোগ করা লাগবে না, তারপর হবে সাবজেক্ট হ্যাভ উই, নেভার থাকলে হবে কি এভার, হ্যাভ উই এভার গন দেয়ার, শেষে হবে কি প্রশ্নবোধক চিহ্ন। ওকে, যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় আমি বিশ্বাস করি একটু বাসায় ভিডিওটা তুই বারবার দেখবি এবং খাতায় নোট করবে কিভাবে সহজভাবে আমি বললাম। আমি বিশ্বাস করি এর সাথে সহজে আর শেখা যায় কিনা আমার জানা নেই, আমার এই ক্ষুদ্র জ্ঞানে শুধু এতটুকুই বলবো যে তোমরা ক্লাসটা করো, শিখো। Subscribe now and press the bell icon. Never miss an update.